পিছুটানের প্রতি আপনার তো ভয় কিসের? কিসের ভয়? আমার পিছুটানকে ভয় আছে। আমার ছেলেবেলাটা না আর 5টা বাচ্চার মতো নয়। আপনাকে এই কথাটা আমি কখনো বলে উঠতে পারিনি। তো বলুন না স্যার, এভাবে এভাবে আপনি কথার তলায় পিষে আমাদের সম্পর্কটাকে মেরে ফেলার আগে তো বলুন যে আপনার অসুবিধাটা কোথায়। আনন্দী, সম্পর্কই না মানুষকে, সম্পর্ক নিজেই মানুষকে পিষে মানে, বুঝলেন তো? আমি দিনের পর দিন দেখেছি এই সম্পর্কের তলায় দম আটকে মানুষ বেঁচে আছে দিনের পর দিন। আমার মাকে দেখেছি আমি, একটা মৃত ভালোবাসা সারাটা জীবন বয়ে নিয়ে বেড়াচ্ছে দিনের পর দিন। একটু ভালোবাসার জন্য, একটু সান্ত্বনার জন্য বুক ভাসিয়েছে। এদিকে ডক্টর লাহিড়ী তার নিজের বুকে। থামলেন কেন বলুন? ডক্টর লাহিড়ী অন্য একজনকে নিজের বুকে আগলে রেখেছেন যাতে নিজের সুখ খুঁজতে পারেন। বুঝতে পারছেন? ওই নন্দিনী ম্যাডাম। আমি ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছি, এটা বলতে আমার লজ্জা করে। আপনি কেন লজ্জা পাচ্ছেন স্যার? আপনি তো কিছু করেননি, আপনার কি দোষ? আমি দিনের পর দিন দেখেছি আমার মা এই সব কিছু সহ্য করে সংসারের এই জাঁতা কলটাতে রয়ে গেল। আর এদিকে ডক্টর লাহিড়ীও এই বাড়িতে থাকলেন, কিন্তু সংসারের মধ্যে থাকলেন না কোনোদিন। আর এদিকে আমার মা সমস্ত দায়িত্ব পালন করে এই সংসারে ভালোবাসাবিহীন ভাবে বেঁচে থাকলেন। এই বেঁচে থাকাটা না মরে যাওয়ার থেকে অনেক বেশি ভয়ঙ্কর আনন্দী। আমি তো এগুলো জানি স্যার, আপনি প্লিজ একটু শান্ত হন। জানেন না আপনি, কিচ্ছু জানেন না, কিচ্ছু জানেন না আপনি। আমার মা দিনের পর দিন তার স্বামীর কাছে অপমানিত হয়ে রোজ কাঁদতে কাঁদতে আমাদের বুকে আগলে রেখে মানুষ করেছে। নন্দিনী ম্যাডাম যখন এই বাড়িতে আসতো না, তার মুখের সামনে আমার মা খাবার তুলে ধরতো। ডক্টর লাহিড়ী কোনোদিন প্রোটেস্ট করেনি, প্রয়োজনই মনে করেনি। যা ইচ্ছে তাই করে। কেন করেছেন এগুলো? কেন করবেন উনি? কেন সন্তানের জন্ম দিয়েছে? শুধুমাত্র সংসার করতে হবে বলে? কোনো অধিকার আছে এগুলো করার ওনার? আপনি আমাকে বলুন না, একজন বিয়ে করেছে বলে তাকে কষ্ট দেওয়া যায়, আর অন্যদিকে আমি বিয়ে করেছি বললে অন্যজনের ওপর সমস্ত দায়িত্ব চেপে দিয়ে হাত পা তুলে একদম দায়িত্বহীন ভাবে ঘুরে বেড়ানো যায়? এটা হতে পারে কখনো? এই ভালোবাসা, বিয়ে, সম্পর্ক, এই সবকিছু একটা হিংস্র জন্তুর মতো লাগে। যখন এগুলো সামনে আমি এসে পড়ি না, তখন মনে হয় এগুলো আমাকে এক্ষুনি খেয়ে নেবে। সবটা এক নয় স্যার, আপনি একটু খোলা মনে ভাবুন। পারবো না আনন্দী, পারবো না। দিনের পর দিন এই মরে যাওয়া মন নিয়ে বেঁচে থাকা দেখতে দেখতে না আমি এখন আর খোলা মন নিয়ে ভাবতে পারি না। আমি পারবো না। স্যার না আনন্দী, প্লিজ, আর কোনো কথা না। আপনি আমার কথাটা শুনুন। আমি বলছি আপনাকে, যখন তিতির এই বাড়িতে থাকতো তখন আপনি আমাকে দিনের পর দিন বলে এসেছেন আমি নাকি আপনার কষ্ট না বুঝে ওকে এই বাড়িতে থাকতে দিচ্ছি। তখন না আমার কেন জানি মনে হতো আমি বোধহয় ডক্টর লাহিড়ীর মতো হয়ে যাচ্ছি। ডক্টর লাহিড়ীর মতো একটা বিচ্ছে খেলায় মেতে উঠছি। আমি পারবো না আনন্দী, আমি পারবো না। আমাকে মাফ করুন। হ্যাঁ, মানে মা বাবার ভাঙা সম্পর্ক দেখে আপনি আজকে এই সিদ্ধান্ত নিচ্ছেন, তাই তো? ঠিক একদম ঠিক বুঝেছেন আনন্দী, একদম সাধারণ। আপনি একটা সম্পর্ক ভেঙে যেতে দেখলেন, সেটা দেখে আপনি কষ্ট পেলেন, কিন্তু কখনো সেটাকে ঠিক করার চেষ্টা করেছেন? সম্ভবই নয়, ইম্পসিবল। এটা ঠিক করা সম্ভব না, কি করে ঠিক করবো? কোনো কিছু চেষ্টা না করে ইম্পসিবল বলে দেওয়ার মতো মানুষ তো আপনি নন, ডক্টর আদিদেব লাহিড়ী। আপনি কোনো কিছু চেষ্টা না করে নিজের বাবাকে বাবা না ডেকে দিনের পর দিন ডক্টর লাহিড়ী ডেকেছেন। নিজের মাকে কাঁদতে দেখেছেন, অথচ কখনো তার চোখের জল মোছাবার চেষ্টা করেছেন? রোগের আসল কারণ তো আপনি জানতেন, কখনো সেটা ঠিক করার চেষ্টা করেছেন? আপনি কি করেছেন? নিজেই সেই সংসার থেকে দিনের পর দিন দূরে থেকেছেন। তারপর নিজের স্ত্রীর থেকেও দিনের পর দিন আপনি দূরে থেকেছেন, তাকে দূরে সরিয়ে দিয়েছেন। রোগ সারানোর উপায় না খুঁজে সেখান থেকে পালিয়ে যাওয়াটাই বা আপনি কোন বইতে পড়েছেন? কোন বইতে শেখানো হয় এটা? কোনো উত্তর নেই তো, কারণ এগুলো কোনো বইতে লেখা থাকে না। মানুষ এটা তার ভয় থেকে করে, যেটা আপনি করেছেন। আর ভয়টা টপকে গেলেই দেখবেন ভয়ের পরে জয়। তাই আমি আপনাকে বলছি স্যার, ঠিক যেভাবে এনিবোলা 92 এর অ্যান্টিডোট আপনি খুঁজে বের করেছেন, ঠিক সেরকমভাবে ওই রুগ্ন সম্পর্কে অ্যান্টিডোটটা আপনাকেই খুঁজে বের করতে হবে। আমি এগুলো বিশ্বাস করি না, আপনি বুঝতে পারছেন না? হ্যাঁ, খুব বুঝতে পারছি। আপনি কি বিশ্বাস করেন না আমি দেখতেই পাচ্ছি। আপনি ভালোবাসায় বিশ্বাস করেন না, অথচ গরিব দুঃখীদের মাঝে আপনি ভালোবাসা বিরতে যাচ্ছেন। এরকম রুক্ষ সূক্ষ্ম মন নিয়ে আপনি ডাক্তারি করবেন কি করে? তাদের মাঝখানে এভাবে কি করে নিজেকে নিয়োজিত করবেন? সেটা আমি ঠিক ম্যানেজ করে নেবো, আমি পারবো, আমি জানি। গাজোয়ারি করছেন আপনি। আমার কথাটা শুনুন স্যার, আগে না নিজের মনের মধ্যে যে ভালোবাসাটা চাপা পড়ে আছে সেটাকে টেনে বের করুন। হ্যাঁ, এই যে এইখানে, এই যে দেখুন আপনার বুকের বাঁ দিকে এই যে ধুকপুকটা করছে, এই ধুকপুকানির এক কোণে না আপনার ছোটবেলার ট্রমার পাহাড়ের নিচে না ভালোবাসাটা চেপে আছে। ভালোবাসাটাকে আগে টেনে বার করুন।
আবার আবার সেই সেই একই জিনিস শুরু করলেন আপনি। না, এখনো কিছু শুরু করিনি, তবে এবার করব। আপনার ছোটবেলার ট্রমা আমি দূর করব, আর তাও একদম আমি রোগের গোড়ায় গিয়ে সেই রোগ নির্মূল করব। এই এত কিছু শোনার পরে আপনার আপনার মনে হলো যে ডক্টর লাহিড়ীকে শুধরে আপনি পথে আনবেন, মায়ের পাশে আনবেন, সংসারে মন দেওয়াবেন? হ্যাঁ, তাই হবে, ঠিক সেটাই হবে। এতই সোজা? আর যদি আমি করে দেখাতে পারি, তাহলে আপনি আপনার মত পাল্টাবেন তো? সংসার ছেড়ে বিভাগী হওয়ার প্ল্যান ত্যাগ করে সংসার, ভালোবাসা এগুলোকে সম্মান করবেন তো? আপনি মানুষের সেবা করতে চান তো? করুন, যত খুশি সেবা করুন, কিন্তু সেটা কখনোই সংসার, ভালোবাসা আর আমাকে উপেক্ষা করে নয়। মানে আপনি দাবি করছেন যে আমাকে এই সংসারের নিকৃষ্ট চেহারাটা বদলে অন্য কিছু দেখাবেন? দেখাবই। বেশ, যেটা ভাবছেন সেটা যদি করে দেখাতে পারেন তাহলে আমিও ভেবে দেখব। কিন্তু আবার কিন্তু কিসের? এই সব কিছুর মধ্যে আপনাকে আপনার স্বপ্ন পূরণ করতেই হবে, মন দিয়ে পড়াশোনা করতে হবে, ডাক্তার আপনাকে হতেই হবে আনন্দী ঘোষ। কি গো? ওহো, তুমি না দেখে হাঁটবে তো। এসো এসো, বসো। আয় আয় আয়, বস। খুনি লেগে যাবে। ও দিদি, রে তোর কি হয়েছে বল দেখি? হ্যাঁ, আচ্ছা দাদুভাই কি এমন কথা বলেছে যে তোর একদম মুখে হাসিটা সব চলে গেছে? তোর কোনো হুঁশই নেই? ও দিদি, বলবি তো কি হয়েছে? তোর মুখে হাসি নেই কেন? আচ্ছা, তোকে তো কখনো দেখিনি এই কালো মুখ করে ঘুরে বেড়াতে। কি হয়েছে আনন্দী? কিছুতে কষ্ট পেয়েছো? কিছু হয়েছে? আমার থেকেও অনেক বেশি কষ্টে উনি আছেন গো। দাদু ভাই? কেন, কি হয়েছে তার? কি আশ্চর্য, তাই না ঠাম্মি? আমরা সবাই একই বাড়িতে একই ছাদের নিচে থাকি, তাও আমাদের পাশের মানুষটার মনে কতটা দুঃখের পাহাড় জমে আছে তার খবরও রাখি না, বলো? কি করে রাখবো দিদি? এই বাড়িতে তো সবাই ওই সুখের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ রে দিদি, তুই হঠাৎ এই কথাখানা তুললি কেন? স্যার ভালো নেই ঠাম্মি, খুব কষ্ট পেয়েছে গো মানুষটা, বলতে গেলে খুব কষ্টে আছে। আর এতটাই কষ্ট পেয়েছে না, যে কষ্টের শিকড়টা ওনার মনের এতটাই গভীর পর্যন্ত ছড়িয়ে গেছে, মানুষটা না এখন সম্পর্ক শব্দটাতেও ভয় পায়। দাদু ভাই সম্পর্ককে ভয় পায়? পায় ঠাম্মি, নিজের মা বাবার সম্পর্ককে ভয় পায়। আর ওই সম্পর্ক যদি না ঠিক হয়, তাহলে স্যারও কোনোদিনও নিজের বিবাহিত জীবন যাপন করতে পারবেন না। আর সে কথা আমি আজ হাড়ে হাড়ে টের পেয়েছি, জানো? দিদি রে, তুই মুখ কম বুঝেছিস দিদি। জানিস তো, এ আমার বহুদিনের স্বাদ ছিল যে আমি মরার আগে একটু সুখের সংসার দেখে যেতে পারবো। এই স্বাদ আমি আমার বুকের মধ্যে চিয়ে রেখেছিলাম, যে অন্তত একবার মরার আগে আমার ছেলে বৌমাদের সুখের সংসার দেখে যেতে পারবো। কিন্তু না, আর বোধহয় সে আশা আমার পূর্ণ হবে না। তুমিও হাল ছেড়ে দিচ্ছ ঠাম্মি? জানিস তো দিদি, মহামারীর সময় না আমি জীবনটাকে তো অনেক কাছ থেকে দেখেছি, ঠিক যেন ওই পদ্ম পাতায় জলের মতো। আজ আছি, কাল নেই। আর কোন আশায় বুক বাঁধবো বলতো? আমার তো শেষ আশা ছিল তুই। আমি? হ্যাঁ রে দিদি, তুই তো পারিস ওই ভানুমতি খেল দেখাতে, তেতো জীবনের ওই মিষ্টি কথার পাঁচনে ভুলিয়ে দিতে। আসল সুখের হদিশ তুই তো দিতে পারিস। আর আজ সেই তোর চোখে মুখে হতাশের চিহ্ন। আমি ঠিক হতাশ নই গো ঠাম্মি, কষ্ট পেয়েছি।
আমার এটা ভেবে খুব কষ্ট লাগছে যে একটা মানুষ এতগুলো বছর ধরে নিজের মনের মধ্যে এই কষ্টটাকে পুষে রেখে দিয়েছিল তো বলো। ও দিদি, দিদি তুই পারবি না সব ভুলিয়ে দিতে, একটা একটা ম্যাজিক করতে? অত সোজা নয় গো ঠাম্মি, অভিমানটা না বড্ড গেড়ে বসেছে জানো তো। যত কঠিনই হোক দিদি, তুই আমায় কথা দে, তোর আর দাদু ভাইয়ের সম্পর্ক, না না শুধু দাদু ভাই কেন, বাড়ির সবার সবার সম্পর্কগুলো তুই ঠিক করে দিবি। হ্যাঁ রে, মরার আগে আমাকে এইটুকু কথা তুই দিতে পারবি না দিদি? এই শোনো, বারবার না মরে যাওয়ার কথা বলবে না তো। তুমি না আমার নার্সিং এর আন্ডারে আছো, তোমার 100 বছরের জন্মদিন সেলিব্রেট করবো গো, একসঙ্গে কেক কেটে সেলফি তুলবো আমরা। কথা ঘোরাসটা দিদি, তুই বল দিদি আমার কথা দে। আচ্ছা তুই কি রে, তুই তোর ঠাম্মির কাছে এইটুকু প্রতিজ্ঞা করতে পারবি না? আমি করবো ঠাম্মি, কাজটা বড্ড কঠিন, কিন্তু আর আনন্দে হাল ছাড়বে না। কে কে ওখানে? কে গা লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছে? আপনি কি সব শুনে নিয়েছেন স্যার? শুনে কি আপনি আপনার মত বদলালেন? না মানে ওই আনন্দী কিছু না বলে হঠাৎ চলে এলো তো, তাই দেখতে এলাম আর কি। কেন রে দাদু ভাই, তুই নাতবউকে খুঁজছিলি? ও দিদি ভাই যা, দাদু ভাই ডাকতে এসছে। ঠাম্মি ঠাম্মি ঠিক আছে, ও থাকুক, আমি পরে কথা বলবো, ঠিক আছে? না না, আমি ব্যস্ত নই। আপনি এটা কি করলেন? এইটুকু সময়ের মধ্যে লাগালেন কি করে? আমার তেমন কিছু হয়নি স্যার, ওই আর কি একটু। না আপনি নিশ্চয়ই ছোটাছুটি করতে গিয়ে পড়ে গেছেন। কি দরকার ছিল আনন্দী এই সমস্ত ছোটাছুটি করার? আমাকে ঠাম্মির কাছে আসতেই হতো। ঠিক আছে আপনি রুমে চলুন, আমি অয়েন্টমেন্ট লাগিয়ে দিচ্ছি, আসুন। একেই বলে ভরসার কাঁধ ঠাম্মি। দেখলে দাদা ভাই কি সুন্দর যত্ন করে আনন্দীকে নিয়ে গেল। এই বাড়িতে কেউ তো সুখী হোক, আমাদের মতো কপাল যেন কারোর কখনো না হয়। হবে না দিদি ভাই, হবে না। দাদা ভাইয়ের মনের নাগাল পেয়েছে আনন্দী। তাহলে ভাবো তো, যে মানুষটা কাউকে কোনোদিন কিচ্ছুটি বলে না, সে তার মন খুলে এতগুলো কথা আনন্দীকে বলেছে তো। একটু একটু করে দেখবে দিনে দিনে ওদের মধ্যে ভরসা অনেক বেড়ে যাবে। আর আমরা কেনা জানি বলো তো, ভরসা থেকেই তো ভালোবাসা আসে। ঠিক বাবা, এই হলো যুগল মিলন। কতদিন পালিয়ে বাঁচবে, বাধা তুমি ঠিক পড়বে। সাবধানে। কি করে লাগালেন কি করে এসব? আপনি কি হাঁটছিলেন না নেচে বেড়াচ্ছিলেন? বসুন এখানে। আমি না স্যার, আমার মন নাচছে। এই যে আপনি আমাকে আগলে নিয়ে ঘরে এলেন না, আমার মনে হচ্ছে যে আমি এক্ষুনি মরে যাই। পাটা তুলুন দেখি। বাবা তো বেশ ফুলেছে দেখছি। সব ব্যথা কি আর ওপর থেকে দেখে বোঝা যায় স্যার? মলমটা লাগিয়ে দিই, দাঁড়ান। হ্যাঁ, আনুন না আনুন, মলম আনুন, যত খুশি লাগান, একটু একটু না কিন্তু। হ্যাঁ, যতক্ষণ আপনার প্রাণ চাইবে, মন চাইবে, একদম ভালো করে মলম লাগাবেন, কেমন? এই কি বলছেনটা কি আপনি? লাগছে বলেই তো বলছি, ব্যথার ঘরে ওসব বলে যাচ্ছি আমি। আপনি মলম লাগাবেন বললেন না, লাগান। বেশ ঠিক আছে। কোন জায়গাটা লেগেছে বলুন তো? এখানে? হ্যাঁ হ্যাঁ। বেশ। এখানেও ব্যথা? পা নাড়তে পারছেন? হ্যাঁ। এখানে ব্যথা? এই জায়গাটাতেও ব্যথা না? এটা কি ইয়ার কি হচ্ছে? আপনার লেগেছে পায়ে, হাতে ব্যথা করছে?
তো আপনি এরকমভাবে বকছেন কেন? লাগতে পারে না? আমি যখন ওরকমভাবে পড়ছিলাম তো হাতে করেই তো ধরলাম। এবার হাতে করে ধরতে গিয়ে আমার হাতে চাপ পড়লো। হাতে চাপ পড়াতে সেখান থেকে কাঁধে চাপ লাগলো, কাঁধে একটা হ্যাঁচকা টান লাগলো, সেখান থেকে প্যাচাক করে কোমরে লাগলো। এইভাবে পা লাগা থেকে সব জায়গাতেই লেগে গেল আমার। আপনি বুঝতে পারছেন না, মানে প্রত্যেকটা জায়গা তো একে অপরের সাথে জড়িত, তাই সব জায়গাতেই লেগেছে, এরকম লাগে। বাহ, আপনার লাগলো পায়ে আর ব্যথা করছে সারা গায়ে? হ্যাঁ, এরকম হয়, আপনি বুঝবেন না। হ্যাঁ, সেই আমি আর কি করে বুঝবো? আমি তো পড়াশোনা করিনি, না পড়েই ডাক্তারিটা পাশ করে গেছি। হ্যাঁ, না স্যার, আপনি ডাক্তারি পড়েই পাশ করেছেন, কিন্তু আপনি বুঝবেন না কেন বলুন তো? মানে আপনার জীবনে তো কোনো ওই মহিলা ছিল না, তাই জন্য ওই একটা যে ওই ইয়ে হয় সেটা আপনি বুঝবেন না। কি মানে কি, পরিষ্কার করে বলুন। মানে দেখুন, একটা না, মানে মহিলাদের একটা মানে একটা ইয়ে হয়, এমনি একটা ইয়ে যায়, ইয়েটা ফিলিংস। আপনি যখন আমাকে মলম লাগিয়ে দিচ্ছিলেন তখন আমার অনুভূতি হচ্ছিল আপনার প্রতি। ঠিক আছে হয়েছে, আমি বুঝতে পেরেছি। আমাকে ডাক্তারিটা পড়তে দিন। আমার আর এক্সপ্লেনেশনের দরকার নেই। আপনি এখানে রেস্ট করুন। আপনি যখন মলমটা লাগিয়ে দিচ্ছিলেন তখন আমার কি মনে হচ্ছিল জানেন? যে আবার যদি আমার পায়ে এরকম লাগে বা কোথাও যদি আমি এমন চোট পাই, তখন যদি আপনি না থাকেন এরমভাবে আগলে রাখার জন্য, তাহলে তখন আমার কি হবে স্যার? আনন্দি, দেখুন, আপনার সাথে তো এ বিষয়ে কথা হয়েই গেছে। আপনি আপনার কাজটা করবেন, মানে আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন। আমি তারপর ভেবে দেখব নতুন কোনো সিদ্ধান্ত। হ্যাঁ, কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কিনা? মানে আপনি আমাকে ঠাম্মির ঘরে এমনি রাখতে গেছিলেন, আপনি কোনো সিদ্ধান্ত নেননি? হে ভগবান, এটাই আমার কপাল। না, একেবারে কোনো সিদ্ধান্ত নিইনি তা না, একটা সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, কি নিয়েছেন বলুন? মানে আপনি যখন ঘরে ছিলেন না তখন। মিস করছিলেন আমাকে, তাই ডাকতে গেছিলেন তো? না আনন্দি ঘোষ, আমি অনলাইনে ইনস্টিটিউশন সার্চ করছিলাম যেখানে আপনাকে মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার জন্য অ্যাডমিট করানো যায়। আর দেখলাম একটা সিট ফাঁকাও আছে, কালকে নিয়ে গিয়ে আপনাকে অ্যাডমিশন করিয়ে দেবো। কালি? হ্যাঁ, মানে এটা বলার জন্যই আপনাকে ডাকলাম ঠাম্মির ঘর থেকে। মানে হ্যাঁ, আমি ঘর থেকে বেরোলাম না, আপনি ইনস্টিটিউট খুঁজতে বসে গেলেন স্যার? কেন, আপনার তাড়া নেই? না, মানে আছে, কিন্তু ব্যাস আর কোনো কিন্তু না। আর এক মুহূর্ত সময় নষ্ট করে কোনো লাভ নেই, জাস্ট পড়াশোনা শুরু করে দিতে হবে। স্যার, আমি ঘর থেকে বেরোলাম না, আপনি ইনস্টিটিউট খুঁজতে লেগে গেলেন? হ্যাঁ, মানে সেটাই তো করা উচিত, বললাম না আনন্দি ঘোষ, সময় নেই। এই যে বইপত্রগুলো আছে এগুলো আপনাকে সব পড়তে হবে, আপনি পড়াশোনা শুরু করে দিন, ব্যাস। বাবা, আমার নয় তারা আছে, নেই তা না, কিন্তু আপনারই বা এত পালানো তারা কিসের স্যার? সে যাই হোক, আপনি আনন্দি ঘোষকে কথা দিয়েছেন, কথা তো আপনাকে রাখতেই হবে। আনন্দিও যেরকম কোনো কথার খেলাপ করে না, ঠিক সেরকম কাউকেও কোনো কথার খেলাপ করতে দেয় না। ডক্টর আদিদেব লাহিড়ী, এসব ফাঁকিবাজি কিন্তু আনন্দের কাছে চলবে না। কি আপনি ইনস্টিটিউটে যাওয়ার আগে আপনি চা দিচ্ছেন লোককে? আনন্দি, আপনি কি সারা জীবন এটাই করে যাবেন ভাবলেন নাকি? তাহলে বলুন আমাকে, আমি আপনাকে একটা চায়ের দোকান খুলে দিচ্ছি। বাবা স্যার, এখন 8টা বাজে, আমাকে ইনস্টিটিউটে যেতে হবে সকাল 10:30, আর আপনি বলেছেন যেতে মাত্র 15 মিনিট সময় লাগে স্যার। তাহলেও যাওয়ার আগে একটা প্রিপারেশন লাগে। হয়ে গেছে স্যার প্রিপারেশন নেওয়া, এই আমি খাবার টেবিলে সবাইকে বলে দেবো যে আমি প্রিপারেশন নিচ্ছি, সবার আশীর্বাদ নিয়ে ঝাট করে চলে যাবো, ব্যাস। আনন্দি, এই মুহূর্তে কাউকে কিছু বলার দরকার নেই। ওমা, বলবো না কেন? আচ্ছা, প্রশ্ন কেন করছেন? বারণ করলাম, বলবেন না, ব্যাস। প্রশ্ন না করলে আমি সত্যিটা জানবো কি করে স্যার? কি আশ্চর্য। ঠিক আছে, সবাই জানতে পারবে, সময় হোক না, সময় হলে সবাই জানতে পারবে। আরে সর তোরা সর দেখি, আমার টেবিলটা তাড়াতাড়ি গোছাতে দে, নন্দিনী আবার এখানে জল খাবার খাবে আজকে। ও আনন্দি,
শোন না, বলছি কি আমি না স্যুপ বানিয়েছি, তা ওই নন্দিনী আমাকে একটা লিস্ট পাঠিয়েছিল যে ও কি কি খায় আর কি কি খেতে পারে না সেটার। তা আমি না কি ভেবেছিলাম ওই স্যুপটাতে একটু মাশরুম দেবো, কিন্তু ও তো বলেছে ও মাশরুম খেতে পারবে না, সেই জন্য আমি আর স্যুপে মাশরুম দিইনি। কেমন হলো খেতে? লিস্ট পাঠিয়েছেন? হ্যাঁ, তো পাঠাবে না, ও তো তোর আমার মতন সাধারণ খাবার দাবার খায় না, ও তো নিয়ম মেনে সব খাবার দাবার খায়। ওই তো দেখ না, আমাকে 3-4টে স্যালাডের নাম পাঠিয়েছিল, তা আমি তো মাত্র একটাই বানাতে পারি, সেইটাই বানালাম। ও যে খেতে পারবে কি না তাও তো বুঝতে পারছি না। ওরে বাবা রে! কেন মা, কেন করছো এসব? কার জন্য করছো এসব তুমি? আনন্দী, শোন না, বলছি কি আমাকে একটু বলে দিবি মা আর কি কি রান্না করা যায়, একবার বলে দে না। আর কি করবে তুমি? কেন করবে? আর যে স্যুপটা বানিয়েছো সেটাও তো নাই বানাতে পারতে। ও মা, মানুষটা খাবে তার জন্য বানাতে হবে না, না বানালে খাবে কি বল? কে হয় নন্দিনী ম্যাডাম তোমার, যার জন্য তুমি এমন ভয় কেঁপে কেঁপে পঞ্চব্যঞ্জন বানাতে যাচ্ছ? হ্যাঁ মা, শোনো মা, সময় হয়ে গেছে, শক্ত হও, লড়াই করো মা। আর মা তুমি তখন আর একা নাও, আমরা তো সবাই আছি তোমার পাশে। চুপ চুপ চুপ! কি বলছিস তা কি তুই এসব? তোদের বাবা এক্ষুনি খেতে নামবে, এসব কথা যদি কানে যায় না এক্ষুনি আরেক কাণ্ড বাঁধাবে। কি নতুন করে কি কি কাণ্ড বাঁধাবেন উনি শুনি? আহা, আমি তোমার সাথে কথা বলছি, আপনি শান্ত হন না। শোন, তোদের না কারোর কিচ্ছু বলার দরকার নেই, ঠিক আছে? আমি নিজেরটা বুঝে নিতে পারবো। আমি বরং একটু ওটস বানাই গিয়ে। কোথাও যাবে না তুমি, তোমাকে বলছি না তুমি একটু শক্ত হও। কেন বলো তো, তুমি এভাবে দিনের পর দিন তোমার বুকে পাথর চাপা দিয়ে সবটা মিলে যাবে। দেখ আনন্দি, আমাকে তো আমার কাজগুলো নিজেকেই করতে হবে না, আমার হয়তো রান্নাঘরটা কেউ সামনে দেবে না এই বাড়িতে। আমি যাচ্ছি। ও আনন্দি, ও মা, আমার কথাটা শোন না। আমি যে তোর কথা শুনলাম না তার জন্য না দুঃখ পাস না, কেমন? আচ্ছা শোন, যুদ্ধ কাদের মধ্যে হয়? হ্যাঁ, যখন দুজন প্রতিপক্ষ সমান হয় তখনই তো তাদের মধ্যে যুদ্ধ হয়। এখানে তো আমার উল্টো দিকে যে আছে সে বিনা যুদ্ধে এমনি জিতে বসে আছে, আর এই যে আমি তো লড়াইয়ের ময়দানে নামার আগেই গোয়ারা নিয়ে বসে আছি রে। ওই আরা যুদ্ধের জন্য না বেশি লড়াই করে কোনো লাভ নেই রে, কোনো লাভ নেই। মা কি বলে গেল শুনলেন? এরপরেও আপনার কনফিডেন্স আছে তো ডক্টর লাহিড়ী আর মায়ের সম্পর্কটা ঠিক করা? আমি তো একবারও বলিনি যে আমি ময়দানে নামবো না, আমি এটাও বলিনি যে আমি হেরে গেছি। আমি বলেছি আমি যুদ্ধ করব আর আমি জিতবো। এটা কি স্বর্গীয় অভয়চরণ লাহিড়ীর বাড়ি?